বিএনপি আর আপনাদেরকে যথেষ্ট পরিমাণে আপনাদেরকে চায় নাই, বা বিএনপি বা আপনাদের পথ আলাদা কেন হয়ে গেল? অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। হ্যাঁ, ধন্যবাদ খালেদ মহিউদ্দিন আমাদের আবু আলম শহীদ ভাই, যিনি সদ্য কারামুক্ত হয়েছেন। ইউনূস সাহেব ওনাকে বাসা থেকে উঠিয়ে নিয়ে কারারুদ্ধ করেছিলেন, আইনি লড়াই করে এখন উনি জামিনপ্রাপ্ত হয়েছেন। অভিনন্দন আপনাকে দীর্ঘদিন পরে। হ্যাঁ, তো খালেদ মহিউদ্দিন ভাই, আপনি যে কথাটা বলেছেন না, এটা এখনো পুরোপুরি পুরোপুরি এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আসে নাই। 2018-তে তো জাতীয় ঐক্যফ্রন্টের মধ্য দিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করলাম, এবং শেখ হাসিনা তো আমাদের সাথে প্রতারণাই করলো। যেগুলো আলাপ আলোচনা হয়েছিল, দুবার করে আলোচনা হয়েছিল, হয় নাই। তো তখন তো আমরা মোটামুটি বিএনপি সহ আরো অন্যান্য রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনে শরিক ছিলাম শেষ দিন পর্যন্ত, এখনো আছি। তো আমাদের একটা লিয়াজো কমিটির মাধ্যমে আমরা কাজগুলো করেছি। এখন আমাদের দল হিসাবে যদি বলেন, হয়তো নির্বাচনে আমরা কোনো আসন তাদের কাছ থেকে নিতে পারি নাই, সেই জন্য মন খারাপ হওয়ারও কিছু নাই, কারণ যারা নিয়েছে তারাও যে খুব একটা ভালো করেছে তাও না। সবসময় বিএনপি বলতেছিল যে আসনগুলো যে আমরা ছাড়বো, আপনারা কি পাশ করে আসতে পারবেন কিনা। আরেকটা বিষয় ছিল যে যার যার দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে, তা না হলে আবার বিএনপি ওখানে তাদের সাথে দলে দলে কি বলবো এটাকে যোগদান করে ধানের শীষ মার্কা নিতে হবে। এগুলো কিছু প্রতিবন্ধকতা থাকার কারণে আমরা খুব বেশি উৎসাহিত ছিলাম না, অথবা একেবারে নিতেই হবে এরকম না আর কি ভাবটা। তো দেখা যাক ভবিষ্যতে কি হয়। তারা তো সবসময় বলে আছে যে জাতীয় সরকার গঠন করবে, এবং সরকার পরিচালনায় যুগপৎ আন্দোলনে যারা ছিল তাদেরকে নানান জায়গায় অংশগ্রহণ করার সুযোগ থাকবে, এই কথাটা তারা এখনো বলে বেড়াচ্ছে এখনো। তো আমরা এইসব বিষয় নিয়ে এখনো চূড়ান্ত কথা বলার সময় আসে নাই। আমরা অপেক্ষা করছি, দেখা যাক কি করে। মাত্র 1 মাস হলো তো এই সরকারের, কি করে না করে কোন দিকে যায়, আপনাদের মতো আমরাও অবজারভেশনে রাখছি একটু তাদেরকে। ওকে, তারা অবজারভেশনে থাকছেন। আমি একটু জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান আপনার কাছে যেতে চাই। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আমরা সংসদে একটা বিতর্ক দেখছি, যে বিতর্কটা আসলে এখন জনগণের মধ্যেও ছড়িয়ে পড়েছে। মানে বিএনপি কি আসলে যেটা জুলাই সনদের মাধ্যমে বা জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে যে রাজনৈতিক সংস্কার করার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ বা প্রতিশ্রুতিবদ্ধ, তার থেকে সরে আসছে কিনা বিভিন্ন রকম সাংবিধানিক, আমি যদি বলি সাংবিধানিক কোট আনকোট হাইকোর্ট দেখিয়ে, যেখানে আসলে সংবিধানটা অন্তত বেশ কয়েকবার সংবিধানকে মানা হয় নাই গত 1.5 বছরে, যেগুলির আসলে সুবিধা বিএনপিও পেয়েছে। আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করছে কিনা রেটরিক দিয়ে। বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করছে কিনা সেটা তো আরো সময় আছে, দেখতে হবে। বিএনপির তো একটা 31 দফা প্রস্তাব ছিল, এবং তারপরে বিএনপি যে সনদের কথা আমরা আলোচনা করছি সেই সনদে বিএনপি স্বাক্ষর করেছিল, এবং অনেক দল স্বাক্ষর করেনি, এখনো কেউ স্বাক্ষর করেনি। তো সেই সনদে বিএনপি স্বাক্ষর করেছিল, কতগুলো নোট অফ ডিসেন্ট ছিল যে আমরা এইসব বিষয়ে আমাদের আপত্তি আছে। তো বিএনপি যে আপত্তিগুলো করেছিল সেই আপত্তিগুলো তো তাদের জন্য তারা মনে করে ভ্যালিড, এবং সেই আপত্তি নিয়েই তারা আলাপ আলোচনা করেছে, এবং সেই আপত্তি দিয়েই তারা সনদে স্বাক্ষর করেছে। সুতরাং এখন যদি কেউ বলেন যে না, সংবিধানের হাইকোর্ট দেখিয়ে তারা সেখান থেকে সরে আসছে, সেটা মনে হয় একেবারে পরিপূর্ণ সত্য কথা বলা হবে না। দেখতে হবে যে বিএনপি যে সমস্ত বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেই বিষয়গুলি ছাড়া অন্যান্য বিষয়ে তারা কি পদক্ষেপ গ্রহণ করে, এবং সংবিধান সংশোধনের মধ্য দিয়ে সেই পদক্ষেপগুলো তারা বাস্তবায়িত করে কিনা। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, এই প্রশ্নটা আমি আপনাকে করতে চাই, কিন্তু অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর কাছ থেকেও আমি এ ব্যাপারে একটু মন্তব্য শুনতে চাই। আমরা সংসদে দেখলাম বিএনপির যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি একদম স্পষ্ট বললেন যে গণভোটে তো প্রশ্ন ছিল 4টা,
কিন্তু আমার কাছে জানতে চাওয়া হচ্ছে হ্যাঁ বা না, সেটা তো 4টার ক্ষেত্রে এটা যাওয়া হয় না, সেটা অনেক বড় প্রশ্ন। কিন্তু আমি এইখানে এত কথা বলবো না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এগুলি প্রত্যেকটা বিষয় আলাদা করে ভাবা দরকার আছে। আমার প্রশ্ন, বিএনপির যিনি সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমান, তিনি কিন্তু গণভোটে হ্যাঁ দেওয়ার কথা বলেছিলেন। তখন তিনি সেটা কেন বলেছিলেন তাহলে? আজকে এসে যদি তাদের মনে এত প্রশ্ন হয়, আমি তো স্পষ্ট, মানে এখন হয়েছে কি, মানে কারো মুখে স্পষ্ট না শুনলে আর কোনো কিছুকে মানে রেফারেন্স হিসেবে হাজির করতেও ভয় লাগে। কিন্তু তারেক সাহেবের মুখে আমি এটা নিজে স্পষ্ট শুনেছি, তাকে ভিডিও করা হয়েছে, তিনি বলেছেন গণভোটে হ্যাঁ ভোট দেন। তো সেটা উনি কেন বলেছিলেন আসলে? না, এইটা অ্যাডভোকেট চৌধুরী, আমি এইটা আবু আলম শহীদ খানকে প্রথমে শুনতে চাই। আপনি যেহেতু আইনজীবী, আপনার কাছ থেকে আইনের প্রেক্ষিতটাও আমি একটু জানতে চাইবো। সেই জন্য আমি একটু, জনাব আবু আলম শহীদ খান যেহেতু রাজনৈতিক বিশ্লেষক, তিনি কলাম লিখবেন, বলবেন, আমি একটু এইটা একটু বুঝতে চাই। প্রথমত হচ্ছে যে 4টা মোটা কোশ্চেন এবং এটার মধ্যে 48টার মতো কোশ্চেন ছিল, কেউ কেউ বলেন 72টা ছিল। যাই হোক, এই যে কোশ্চেনিয়ার এবং এই যে আদেশ, সেই আদেশটা সংবিধানের সাথে যায় না এবং এই আদেশটা মহামান্য রাষ্ট্রপতি দিতে পারেন না। এবং মহামান্য রাষ্ট্রপতি কালের কণ্ঠের সাথে যে ইন্টারভিউ দিয়েছেন, তাতে এরকম ধারণা করে নেওয়া যেতে পারে এরকম যে অধ্যাদেশ আদেশ হয়েছে তার অনেক কিছুই তার জানার মধ্যে ছিল না। এখন তারেক জিয়া নর্থ বেঙ্গলের একটা সভায় বলেছিলেন আপনারা হা ভোট দিবেন, একবার বলেছেন আপনি, ঠিক আছে, আপনি রেকর্ড অনুযায়ী সত্য। বাট বিএনপি এবং তার অন্যান্য নেতারা এই হা ভোটের পক্ষে একেবারে নেমে আটঘাট বেঁধে প্রচারণা করছে বা প্রচারে নেমেছিল এবং তারা এটাকে সমর্থন করেছে, এরকমটা তখনও আমার মনে হয়নি, এখনো মনে হয় না। তারা হা ভোটের সমর্থনে খুব একটা গা লাগিয়ে প্রচারণা করেননি। তো সুতরাং একবার বলেছেন, কেন বলেছেন এটা ওনারা ব্যাখ্যা দিতে পারবেন। বাট আমি নিশ্চয়ই, আমিও শুনেছি যে একবার বলেছেন যে আমরা হা ভোট দিব। এখন তো এরকম রেফারেন্স আছে আমাদের দেশে, 60-এর দশকে এলএফও ছিল, লিগাল ফ্রেমওয়ার্ক, তো ওইটা তো সাইন করা হয়েছিল এবং ওইটা সাইন করার ফলে তখনকার নেতা শেখ মুজিবুর রহমানকে অনেকে বলেছিলেন যে আপনি যেটা সাইন করলেন তারা আপনার 6 দফার তো কবর হয়ে গেল। তখন উনি একটা উত্তর দিয়েছিলেন যে আমি আগে নির্বাচন করি, নির্বাচনে জেতার পরে এই এলএফও আমি ছিঁড়ে বাতাসে ভাসিয়ে দেব। তো এটা তো তারপরে প্রমাণিত হয়েছে যে এরকম সাইন টাইন করা বা এরকম কথা বলার পরে নির্বাচনের পরে বিএনপি নির্বাচনের পরে কি করবে, এটা কিন্তু আমার মনে হয়েছিল যে তারা এই হানা ভোটে অংশগ্রহণ করলো, তারা এটা মানবে না, এটা আমার কাছে মনে হয়েছে এবং এইভাবে মানুষ তাদেরকে ভোট দিয়েছে। আমরা সবাই মনে হয় জানতাম। সুব্রতদা কি বলে এটার জন্য আমি অপেক্ষা করছি। অ্যাডভোকেট চৌধুরীর কাছে আমি আসছি, কারণ 2-3টা জমা প্রশ্ন করতে আপনার কাছে আমি শেষ এই বিষয়ে জানতে চাই। আপনি রাষ্ট্রপতির প্রসঙ্গ তুললেন যে রাষ্ট্রপতি আসলে এই ইঙ্গিত দিয়েছেন সাক্ষাৎকারটা, যে তাকে আসলে অনেক বিষয় জানানো হয় নাই, অনেকগুলি জিনিস তার অগোচরে হয়েছে। প্রথম কথা, আমি জানলেই এজ এ বাংলাদেশের প্রেসিডেন্ট, আমি জানলেই আমি কি করতাম? আমার তো আসলে কিছু করার ক্ষমতা ছিল না। বা দ্বিতীয় কথা হচ্ছে, আমি কেন তাকে এখন বিশ্বাস করতে যাব? মানে 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 তার কথা, রাষ্ট্রপতির কথা এবং রাষ্ট্রপতির সাক্ষাৎকার দিয়ে যেটা বলছেন, সেটা আমার কাছে আসলে কতটা বিশ্বাসযোগ্য? আপনি যদি ওই জায়গাটাতে একটু বলতেন, তাহলে আমি অ্যাডভোকেট চৌধুরীর কাছে 2-3টা আইনি বিষয় নিয়ে একটু যেতে চাই। প্রথমত আপনি ঠিকই বলেছেন যে একটা সরকারের যে পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট যখন থাকে তখন রাষ্ট্রপতির ভূমিকা কি থাকে সেটা আমরা জানি, এটা পরিষ্কার এবং অনেক আলোচনা হয়েছে এই বিষয়ে। জাস্টিস শাহাবুদ্দিন সুন্দর একটা কথা বলেছেন, এটা সবাই আমরা জানি। কিন্তু গত 18 মাসের যদি আপনি ট্র্যাক রেকর্ড দেখেন, তাহলে তার কাছে শপথ নেওয়ার পর থেকে ডক্টর ইউনূস এবং তার যে উপদেষ্টারা আছেন তারা কিন্তু সংবিধান অনুসারে চলেননি এবং তাকে তো একবারে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। বঙ্গভবনের কাছে মব পাঠানো হয়েছিল, মব ঘেরাও করে ফেলেছিল বঙ্গভবন এবং অনেক চাপ তাকে দেওয়া হয়েছিল এবং মাঝখানে অনেক নাটক করা হয়েছে। সুতরাং এই থেকে বোঝা যায় যে তাকে এখন কেন বিশ্বাস করবো, বিকজ তার অবস্থা তো দেখেছি যে রাষ্ট্রপতি যাবেন একটা জায়গায়, সেখানে প্রধান উপদেষ্টা তাকে রিসিভ করার কথা, যেমন শহীদ মিনারে 21শে ফেব্রুয়ারি, অথবা 26শে মার্চ আপনার জাতীয় স্মৃতিসৌধে, অথবা 16ই ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে, এবং বিদেশ থেকে ফিরে রাষ্ট্রপতির সাথে কথা বলা, অথবা রাষ্ট্রপতির সাথে এমনি সৌজন্য কথাবার্তা বলা, সেই ধারে কাছে তো যান নেই। তো এটা কিন্তু সংবিধান থাকা অবস্থায়, আপনি তো সংবিধান ফেলে দেন নাই, সংবিধান ছুড়ে ফেলতেন, বিপ্লবী সরকার করতেন, আর নানান কিছু করার আপনাদের স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল, ওগুলো যদি তারা করতেন তারপরে কি হতো সেটা নিয়ে অন্য আলোচনা করা যেতে পারে। কিন্তু যখন সংবিধানের
শপথ নিলেন মধ্য দিয়ে, সংবিধানকে মেনে নিয়ে, তখন কিন্তু আপনি রাষ্ট্রপতির যে মর্যাদা, সেই মর্যাদা তার অক্ষুণ্ণ রাখা উচিত ছিল। হ্যাঁ, তার কোনো ক্ষমতা ছিল না। আর রাষ্ট্রপতি কি করতে পারতেন কি করতে পারতেন না, সেটার তো সুযোগ আমরা দেখিনি। করতে পারতেন, এবং সেটা করার জন্য তাকে যে সহায়তা করার দরকার, সেই অন্যান্য পক্ষরা তাকে সেই সহযোগিতা করছে কিনা, এটা আজকে আলোচনা করব আমরা, করতে চাই না, আলোচনা করার দরকার নেই, সেটা খুব সেন্সিটিভ বিষয় হয়ে যাবে। আমি শুধু এখানে একটু বলে রাখি, আমরা এই আলোচনাটা আবার একটু করতেও চাই, কারণ ওই সময়টাকে আমরা এটা তো আমি শুধু বলে রাখি যে যে 5 আগস্টের যে ঘটনার মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকারকে বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছিল, শেখ হাসিনাকে ইন্ডিয়া চলে যেতে হয়েছিল, সেই সময়টায় যে সাংবিধানিক শূন্যতা বা সাংবিধানিক একটা অগোছালো অবস্থা দেখা গিয়েছিল, সেইটা তো আমাদের মনে রাখতে হবে, এবং এটা নানা রকমভাবে এটার আমাদের কোশ্চেন করা, উত্তরটা জানতে চেষ্টা করা, সেটা করতেই হবে। আমি জনাব সুব্রত চৌধুরীকে যে প্রশ্নটা করতে চাই, অ্যাডভোকেট চৌধুরী, বিএনপির পক্ষে গণভোটের পক্ষে ভোট চেয়ে, যেটা আসলে উনি ঠিকই বলেছেন যে জনাব খান যেটা ঠিকই বলেছেন যে আমরা তার পক্ষে প্রচারণা করি না, কিন্তু তাদের যে মহাসচিব, সেই মহাসচিবকে বলতে শুনছি যে না বলার কোনো সুযোগ নাই, আমরা সবাইকে বলতে শুনছি যে না এর বিরুদ্ধে আপনারা না, তো হ্যাঁ ভোট আপনারা দেন, এইটা বলার পরে এখন আর এই গণভোটে যেটা বলা হয়েছে সেটার বাইরে যাওয়ার রাষ্ট্রপতি পারে কি পারে না, সেটার কোনো সুযোগ আছে কিনা সেটা বলার। আর ডক্টর ইউনূস সাহেবের সময় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে নাই, রাষ্ট্রপতির কাছে জিজ্ঞেস করে নাই, সংবিধানের বিভিন্ন কিছু মানে নাই, সেটা বলা হয়েছে। আমার বিবেচনা অন্তত 30টা জায়গায় সংবিধান, যদি সংবিধান আপনি বলেন, লঙ্ঘন করা হয়েছে, কিন্তু সেই সব ক্ষেত্রে অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর মতো সিনিয়র অ্যাডভোকেট টু দ্য হাইয়েস্ট কোর্ট কোনো সময় এটা কোর্টে প্রশ্ন আপনারা করেন নাই, অন্য সময় যেটা করা হয় সেইটাও বা কেন, এবং এটা সংবিধান অনুযায়ী এটা করার কোনো সুযোগ ছিল কিনা, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী? না, 5ই আগস্টের পরে দেশে যে অবস্থাটা বিরাজ করলো, তাতে তো আপনি এই সংবিধান নিয়ে প্রত্যেকদিন ধারা উপধারা ব্যাখ্যা করার সুযোগ ছিল না, কারণ আমরা সবাই শেখ হাসিনা দেশ ত্যাগের পরে আমরা সবাই যে সরকার আসলো সেই সরকারের পক্ষেই তো আমরা সবাই ছিলাম। আমরা তো বলছি এটা সকলেরই সরকার, আমি 1 মাস পরে বলছি আমার সরকার না। তো সুতরাং আমরা তো সরকারের তখনকার প্রতিটা পদক্ষেপের সাথে সম্পৃক্ত ছিলাম। হ্যাঁ, এখন আইসা হয়তো আমরা অনেক কিছু এটার সমালোচনা করছি বা বলছে যে সংবিধান পরিপন্থী অনেক কাজ হয়েছে। কেউ কেউ বলার চেষ্টা করেন যাতে নির্বাচনটা খুব বেশি দূরবর্তী সময়ে না চলে যায়, এই জন্যই সরকারের সাথে একটা সমঝোতার ভিত্তিতে কাজগুলো করা হয়েছে। তবে আমি মনে করি গণভোটের প্রশ্নে যেটুকুন আমাদের অর্জন হয়েছে সেখান থেকে বিচ্যুতি সব ব্যাপারে ঘটানো যাবে না। যেটা বিএনপি স্পষ্ট ভাষায় বলেছে যে আমরা ঐক্যমতের ভিত্তিতে যেটা স্বাক্ষর করেছি সেটা অবশ্যই আমরা যথাযথভাবে প্রতিপালন করব, এবং সংবিধানের আলোকেই আমরা সবকিছু করব। তারা বলে নাই যে গণভোটের যে জয়যুক্ত হয়েছে সেটাকে আমরা ফেলে দেব, সে কথা তারা বলে। তবে বলছে যে আমাদের যেগুলো দ্বিমত ছিল সেগুলো আমরা করব কিনা সেটাও আলাপ আলোচনা হতে পারে। এখন তারা পুরোপুরি সংসদের উপরে সবকিছু ছেড়ে দিচ্ছে, এটাই স্বাভাবিক, যেহেতু আমরা একটা সংসদ পেয়ে গেছে এবং এখানে বিরোধী দলও আছে। তো আমার মনে হয় বিএনপি তারা যে করবে না এটা বলার এখনো সময় আসে নাই, যদিও এখানে যুক্তি পাল্টা যুক্তি আমরা তুলে ধরছি, এবং যেটুকুন হয়েছে সবকিছু সংবিধান পরিপন্থী হয়ে গেছে। এই কথাটা বললে পরে তো এখন যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনটা তো প্রশ্নবিদ্ধ হয়ে যায়। সুতরাং সবকিছুকেই ওখানে নেতিবাচক ভাবে আলোচনা করলে তো আমাদের অস্তিত্ব সংকটে আমরা পড়ে যাবো। তাহলে গত 18 মাসের যত কার্যকলাপ হয়েছে এটাকে বাদ দিয়ে তো বাংলাদেশের ইতিহাস রচনা করা যাবে না ধারাবাহিকভাবে। 54 বছর যেমন বলি তার সাথে 1.5 বছরও যুক্ত হয়ে গেছে, এবং আগামী দিনে যারা সরকার পরিচালনা করবে সেটা এই ইতিহাসের সাথে সম্পৃক্ত হবে। সুতরাং জনগণের আকাঙ্ক্ষা এবং জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটাকেও আমাদের ধারণ করতে হবে এবং আমাদের কার্যকরী করতে হবে। এটা আমাদের
জাতির কাছে আমাদের ওয়াদা প্রতিশ্রুতিবদ্ধ আমরা। ওকে, সুতরাং অ্যাডভোকেট চৌধুরী, আমি শুধু ভুলে যাব দেখে প্রশ্নটা করে রাখি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময় অর্থাৎ ২০২৪ সালের ৮ আগস্ট থেকে শুরু করে উনি ক্ষমতা হস্তান্তর করেছেন ১৭ জানুয়ারি, যদি আমি ওরকম ধরে রাখি, ১৭ ফেব্রুয়ারি যদি আমি এরকম ধরে রাখি, এই সময়টায় দেশ কি মানে সংবিধান দিয়ে চলেছে নাকি অন্য কিছু দিয়ে চলছে? মানে আমার যখন যেটা যতটুকু ইচ্ছা ততটুকু, আমি আপনার কাছে কি মনে হয় মানে একটা জুরিস্ট হিসাবে? না না, এটা তো বলা যায় না যে পুরাটাই সংবিধান, অনেক ব্যত্যয় ঘটেছে। কতটা সংবিধান হিসেবে চলছে? না, এখন এগুলো প্রত্যেকটা ধরে ধরেই করা যায়, তাই না? এই ৫ই আগস্টের পর থেকে যা কিছু হয়েছে সবটাই কি সংবিধানের আলোকে হয়েছে? হয় নাই। সুতরাং অনেক ব্যত্যয় ঘটেছে। কতখানি সংবিধানের আলোকে ঘটছে? না না, প্রত্যেকটা ইস্যু ধরে, এই যে আমরা সংবিধান রাখলাম, রেখে আবার রাষ্ট্রপতিকে রাখলাম, তার মাধ্যমে আমরা রাষ্ট্র শপথ নিলাম, তাকে রেখেই তো আমরা সবকিছু করছি। এখন এই সেই রাষ্ট্রপতিকে কেউ কেউ অবৈধ বলার চেষ্টা করতেছে, তার ভাষণ শুনতেছে না, তারা ওয়ার্কআউট করতেছে, অনেক কিছুই তো হচ্ছে। তো এর মধ্যে দিয়ে হয়তো একটা কিছু বেরোবে যেটা জাতির জন্য ভালো হবে আমি মনে করি। সুতরাং এখনই আমাদের এত দুই পক্ষ এত উত্তেজনা পরিবেশ সৃষ্টি করা বোধ উচিত হচ্ছে না। দেখা যাক ভবিষ্যতে আমরা যারা সংসদের বাইরে আছি, আমরা তো কথাবার্তা বলবো বা রাজপথে আমাদেরও তো থাকার সুযোগ থাকবে। আমরাও মনে করি যতটুকু অঙ্গীকার আমরা রাজনৈতিক দলগুলো করেছি সেগুলো আমাদের বাস্তবায়িত করতে হবে, আমাদের দ্বিচারিতা করলে চলবে না। আচ্ছা দাদা, আমি একটু অন্য জায়গা থেকে একটু এই প্রশ্নটা করে, আপনি তো আসলে, আমি আপনাকে চিনি হচ্ছে ধরেন ৩০ বছর ধরেই আপনি আসলে জনপ্রিয় অজনপ্রিয় অনেক ধরনের মামলা মোকদ্দমার সাথে সম্পৃক্ত, সিভিল, ক্রিমিনাল, সব ধরনের। আপনারা কি কোর্টে, যেহেতু সর্বোচ্চ আদালতে আপনি কাজ করেন, তো কোর্টটাকে আপনি অন্যান্য সময়ের মতোই দেখছেন, যে মানে যখন সংবিধান চলে তখনকার মতো দেখছেন, নাকি জরুরি অবস্থায় যখন সংবিধান স্থগিত থাকে তখনকার মতো দেখছেন? মানে না, এখানে অনেক ব্যত্যয় ঘটেছে। আমাদের সাধারণ বিচার কাজও সাধারণ প্রক্রিয়ার মধ্যে চলে নাই। অনেক এখানেও আমাদের জজ সাহেবরা নানান ত্রুটি বিচ্যুতি নিম্ন আদালতও হয়েছে, উচ্চ আদালতও হয়েছে। তো আশা করি এগুলো আস্তে আস্তে এগুলো সব প্রশমিত হবে। একটা উত্তেজনা বিরাজ করছিল আর কি বহুদিন ধরেই, সেখান থেকে বেরোতে গেলে এখন একটু বর্তমানে গণতান্ত্রিক সরকার আসছে, আমরা নিশ্চয়ই আশা করব যে আমরা সাংবিধানিক ধারাবাহিকতায় আমরা আবার আমাদের কার্যক্রম পরিচালিত করব সর্বক্ষেত্রে। সেটা অবশ্যই সেটা করা সম্ভব হবে। হয়তো অনেকেই এটার মধ্যে নানা রকমের বিভিন্ন প্রশ্ন তুলবে বা আমাদেরকে চলার পথে নানা রকমের বাধাবিঘ্ন সৃষ্টি করবে, এবং কোর্টও নানান ধরনের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হবে, অতীতেও যেমন হয়েছিল। সেগুলো নিশ্চয়ই আমরা সবাই মিলে আমাদের যে একটা জাতীয় ঐক্য আমরা গড়ে তুলেছিলাম গত আন্দোলনে এবং পরবর্তী সময়ে, সেই ঐক্যটাকে ধারাবাহিকতা ভাবে আমাদের বজায় রাখতে হবে। তা না হলে কিন্তু আমরা আবার হোঁচট খাবো আর কি। এটা আমাদের দেশের জন্য মঙ্গলজনক হবে না। আপনাকে ধন্যবাদ অ্যাডভোকেট চৌধুরী। আমি জনাব আবু আলম শহীদ খানের কাছে একটু আসতে চাই যে ধারাবাহিকতার ঐক্যের কথা অ্যাডভোকেট চৌধুরী বলছেন, আমার প্রশ্নটা অনেকটা সেই রকমভাবেই সাজানো। আপনি কি মনে করেন যে অ্যাডভোকেট চৌধুরী কিন্তু কিছুটা পরিষ্কার করেই বললেন যে সাংবিধানিকভাবে অনেক কিছুর বার্তাই ঘটছে, উচ্চ আদালতও যেখানে আমাদের সর্বোচ্চ মানে শেষ রিজোর্ট আমরা যাকে বলি, সেইখানেও আমরা আসলে উচ্চ এবং বিচার আদালত দুটি সম্পর্কেই তিনি বলেছেন। তার মানে আমাদের আদালতের রাইট, সাংবিধানিক রাইট, অনেক কিছুই আসলে নিয়ে ভবিষ্যতে প্রশ্ন তোলা যাবে, কিন্তু ধারাবাহিকতাটাও তিনি রাখতে বলছেন, ভবিষ্যতে ভালো হবে বলে বলছেন। আপনার কাছে কি মনে হয় যে এই সাংবিধানিক ধারাবাহিকতাটা কি আরেকটু ভালো করতে পারতো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা সরকার, নাকি মানে আপনি এটাকে আসলে কিভাবে দেখেন? মানে হয় কি একদিনে তো কোনো কিছুর মানে এগুলির তো লং টার্ম ফুটপ্রিন্ট থেকে যায়, মানে ওই আমলে যদি কোনো সাংবিধানিক ব্যত্যয়, যেটা আমরা সংবিধানে আমরা ছুঁড়ে ফেলে দিতে পারতাম, রাষ্ট্রপতিরে ফালা দিতে পারতাম, ফরদ মজার ভাই যেমন বলেন যে আমি গিয়ে এখানে ঘোষণা করতে পারতাম, আমি বলতে ছাত্রনেতারা এখানে ঘোষণা করতো আজকে থেকে আমি রাষ্ট্রের দায়িত্ব নিলাম জনগণের সামনে, সেটাও নাকি করা যাইতো। তো সেগুলি করলে ভালো হইতো, সংবিধানটাকে পুরোপুরি ফেলে দিলে ভালো হতো, নাকি যা করছে ওনারা মন্দের মধ্যে ভালোই করছে? আপনার একটু কি করলে ভালো হতো এরকম গবেষণা করা যেতে পারে, বাট এটার তো কোনো স্পেসিফিক উত্তর নাই, মানে যদি কিন্তু উত্তর হয় না। তো তারা যেটা করেন নাই, মানে আসলে করেন নাই, অথবা করতে পারেন নাই, অথবা করার সক্ষমতা ছিল না।
এখন ওইটা করতে পারতাম, সেটা করতে পারতাম, এটা বলে তো লাভ নেই, আপনি তো করেননি। সুতরাং আমি বলবো যে আপনার করার মতো সুযোগ ছিল না, সক্ষমতা ছিল না, আপনার সেই সাহস ছিল না, যে কোনো ভাবে হোক আপনি করতে পারেননি। তো যদি না করতে পারেন সেগুলো এখন আলোচনা করে কোনো লাভ নেই। এখন সুব্রতদা বলছেন তো কোথায় কোথায় ব্যর্থ হয়েছে, ব্যর্থ তো অনেক কিছু হয়েছে। আমরা উচ্চ আদালতে কি বিচার হতে দেখেছি নাকি? আমরা কি বিচারিক আদালতে বিচার হতে দেখেছি নাকি? তো সব মিলিয়ে তো অনেক কথা নিয়ে আলোচনা হবে, এবং ডক্টর ইউনূসের যে শাসনামল, যে এই 17-18 মাস, সেটা নিয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ হবে, আলাপ আলোচনা হবে। এখন ধরেন যে বড় প্রশ্ন, এটা সুব্রতদাকে আপনি করতে পারেন, বড় প্রশ্ন হলো যে আমি এখন সংসদ কি কি ওই যে হানা ভোটের কারণে এটা কি সংবিধান সংস্কার সভা হবে কিনা, এবং সেই সভা এটা করা সম্ভব কিনা? এটা তো বিএনপি করবে না। কেন করবে? বিএনপি করার কোনো প্রয়োজনও নাই, এবং বিএনপি যেটা করবে না এটা তারা স্পষ্টভাবে বলেছে। তারপরও বিএনপির যে 31 দফার কর্মসূচি ছিল, এবং তারা যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট ছাড়া যেসব বিষয়ে তারা একমত হয়েছে, সেই সংস্কারটুকু যদি আমরা করতে পারি তাহলে নিশ্চয়ই আমরা একটা অগ্রযাত্রা, আপনি বলতে পারেন যে গণতন্ত্রের পথে অগ্রযাত্রা। যেমন 70 অনুচ্ছেদ আছে পার্লামেন্ট সদস্যদের ব্যাপারে, যেমন প্রধানমন্ত্রীর মেয়াদ আছে, প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার কিছুটা ভারসাম্য। আপনি অত ভারসাম্য তো আনতে পারবেন না। আপনি যদি পার্লামেন্টারি ডেমোক্রেসি চালান তাহলে আপনি এমন কোনো ক্ষমতা রাষ্ট্রপতিকে দিতে পারবেন না যেটা পার্লামেন্টারি ডেমোক্রেসির ঐতিহ্য, রীতি নীতি বা পার্লামেন্টারি ডেমোক্রেসির সাথে যায় না। সুতরাং এগুলো নিয়ে আলাপ আলোচনা করতে হবে। তো এই সংসদে, জাতীয় সংসদে, মহান জাতীয় সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। কিন্তু এখন যদি আমরা বলি যে এই মহান জাতীয় সংসদকে সংবিধান সংস্কার সভা করতে হবে এবং এইসব করতে হবে, এবং পার্লামেন্টে না হলে আমরা রাজপথে চলে যাব, পার্লামেন্টে আলোচনাই তো শুরু হয়নি। তা আপনি আলোচনা করেন, আলোচনা করার আগে যদি আপনি হুমকি দেন যে আপনি রাজপথে চলে যাবেন, আরো রক্তক্ষয়ের হুমকি দেন, তো আমাদের জাতি আর কতবার রক্ত দিবে, আর কতবার রক্ত গঙ্গায় ভাসবে এই বাংলাদেশ? সুতরাং এইটার একটা ইতি টানতে হবে। হয় পার্লামেন্টে শেষ করেন, অথবা উচ্চতর আদালতে শেষ করেন, অথবা রাজনৈতিক দলগুলো নিজেরা আলাপ আলোচনা করে এই বিষয়ে একটা ফর্মুলা, একটা কোনো সলিউশনে তো আমাদেরকে পৌঁছতে হবে। আমি মনে করি যে আমাদের একটা সলিউশনে পৌঁছা উচিত, এবং সেই সমাধানের মধ্য দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। যেমন ইয়াতে কোর্ট থেকে তো একটা অর্ডার আছে, একটা আদেশ হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার হতে পারে, তা তত্ত্বাবধায়ক সরকার বিলও আসতে পারে। তো পরবর্তী নির্বাচন বা কয়েকটি নির্বাচন আমরা তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে যদি করতে পারি, সেটা অনেকেই মনে করেন যে তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে নির্বাচন হলে বাংলাদেশের যে গণতান্ত্রিক সংস্কৃতি, সেই সংস্কৃতিতে বেশ বড় পরিবর্তন আসবে। আপনি নতুন বন্দোবস্ত এইসব তো আমরা শুনলাম 18 মাস ধরে। কোথায় নতুন বন্দোবস্ত? নতুন বন্দোবস্তের কোনো একটা চিহ্ন তো আমি এখনো দেখতে পারিনি যে এই জায়গাটা আমি নতুন বন্দোবস্ত করেছি। সংবিধান ছাড়া, নির্বাচন ছাড়া অনেক জায়গায় অনেক কাজ করার ছিল। স্বাস্থ্য ক্ষেত্রে কাজ করা যেতে পারতো, শিক্ষা ক্ষেত্রে, শিক্ষার তো কোনো কমিশনই করা হয়নি, কৃষি ক্ষেত্রে, নানান ক্ষেত্রে কাজ করার অনেক সুযোগ ছিল, অনেক কিছু করা যেত, কিন্তু কোনোখানেই তো আমরা অন্য কিছু করিনি। আমরা শুধু একটা আমি এই জায়গায় একটু আপনার কথার প্রতিধ্বনি করছেন আমাদের একজন দর্শক, সেই দর্শকের কথা একটু আপনাদেরকে একটু শোনাই। সংবিধান আর আইন, ওনার নাম মারুফ -A-K, উনি বলছেন সংবিধান আর আইনের মার পেছে আমরা কাহিল, এখন তো সংসদ হয়েই গেছে, এসব আলোচনা সংসদে করে ফয়সালা করা হোক, আমাদের দৈনন্দিন বিষয় সমস্যা নিয়ে আলাপ করেন খালেদ ভাই। আলম সাহেব এবং সুব্রত সাহেবকে শুভেচ্ছা। আপনাকে ধন্যবাদ, আপনার কথারই প্রতিধ্বনি করছিল। আমি শুধু এই জায়গাটার মধ্যে বলতে চাই যে যদি কোনো একটা আইনের জায়গায় আমরা যদি এই ব্যাপারটাকে নিয়ে আসলে ফরওয়ার্ড না করি, আমরা দেখব যে সৈয়দা রিজওয়ানা হাসান, যিনি সাবেক সরকারের উপদেষ্টা ছিলেন এবং যার সাথে জামায়াতে ইসলামী সহ অন্যান্যদের সম্পর্ক বিএনপির চেয়ে অনেক বেশি নিবিড় এবং সুদৃঢ় বলে মনে হচ্ছিল, তার একটা কথাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী তো তাকে রাজসাক্ষী বলে, জামায়াতে ইসলামের বড় নেতারা তার বিচার চেয়ে, মানে তো এইরকম কিন্তু হতেই থাকবে। মানে আমরা এটারে ওয়ে ফরওয়ার্ডটা করতে পারবো কিনা, জনাব শহীদ খান যেরকম বলছেন, শহীদ খানকে এটা বলবেন কিনা যে আমাদের আসলে এই ব্যাপারটা কোথায় গিয়ে আসলে আমরা এটা থামতে পারবো, বা এই আলোচনাটা কোথায় গিয়ে আমরা আমরা যদি সংসদকে সব কাজের কেন্দ্রবিন্দু করতে চাই, এখন যেটা বলছি সেটা অনেক আগে থেকে বলা হচ্ছে যে আমাদের দেশে সংসদীয় গণতন্ত্র চলবে, আমরা একটা মধ্যপন্থার গণতন্ত্রের দেশ হিসেবে। হ্যালো, জি আপনি বলেন। জি আপনি বলেন। হ্যাঁ, আমি যেটা বলছি যে আমাদের তো একটা মধ্যপন্থার গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা এখন ওয়ে ফরওয়ার্ড করতে চাই, এবং আমাদের অনেক আছে, আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ, আমাদের সোনার বাংলাদেশ, আমাদের নিপীড়ন মুক্ত বাংলাদেশ, আপনার বৈষম্যহীন বাংলাদেশ, অনেক কিছু আছে, আমরা অনেক কিছু করতে চাই। এখন আমরা সংসদে যদি আলোচনাগুলো করে সংসদের মধ্য দিয়ে যদি আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি, এবং সংসদের আলোচনা মানে এরকম তো হতে পারবে না যে আলোচনা করি কিন্তু তাল গাছ আমার,
আপনি সংসদে তো যা কিছুই আপনি আলোচনা করবেন, যে সমস্ত পয়েন্ট, ওই যে 70 অনুচ্ছেদটা যদি আমরা ঠিক করতে পারি, তাহলে সংসদ সদস্য যদি স্বাধীনভাবে তাদের মতামত দিতে পারেন, তাহলে সেখানে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তো সিদ্ধান্ত হবে, এবং সেই সিদ্ধান্ত আমাদেরকে অবনত মস্তকে মেনে নিতে হবে। এরপরে আপনি আবার নির্বাচন করেন, নির্বাচন করে আপনি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে আপনি আপনার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবেন। সুতরাং আমি ওই জায়গায় কিন্তু রাখতে কেউ চাই যদি যে বলে, সংসদে আলাপ জনাব খান, কেউ যদি বলে যে এবার তো নির্বাচন একটা হয় না, এবার নির্বাচন হয়েছে দুইটা, এবার একটা নির্বাচন হচ্ছে যে ক্ষমতায় কে যাবে, আর একটা নির্বাচন হচ্ছে সংবিধান সংস্কারটা কিভাবে কিভাবে করা হবে, এবং এইটা করা যে হবে, তো ওই নির্বাচনটাকে আপনি মানবেন না, আপনি শুধু একটাকে মানবেন? ওইটা বললে তো সারাক্ষণ ওই মানে যেটাকে বলে হচ্ছে যে টকিং পয়েন্ট, এটা তো রয়েই যাবে। মানে বিএনপি কেন এটা করতেছে? বিএনপি সংবিধান সংস্কারের কথা হোক, অন্য জায়গায় কথা হোক, সালাউদ্দিন সাহেব এখন বলতেছে যে এই সময় পারবো না, পরে বাজেট সেশনে পারবো না, কবে হবে জানি না, তারপরে এটা মানে না, সংবিধান সংস্কার নিয়ে তো আলোচনা করতেই হবে, মানে এটা মূল আলোচনায় থাকতে হবে। আপনার বাজেট তো দরকার, সংসদে বাজেট হবে, অন্যান্য আইন প্রণয়ন হবে, এর বাইরে সরকারের কিন্তু শত শত লক্ষ লক্ষ কাজ আছে, তাই না? সরকার ইতিমধ্যে সেই কাজগুলো শুরু করছেন, খাল কাটা শুরু হয়েছে, কার্ড দেওয়া শুরু হয়েছে, কৃষক কার্ড দেওয়া শুরু হবে, পারিবারিক কার্ড দেওয়া শুরু হবে, 1 কোটি মানুষকে আপনি চাকরি দিতে চেয়েছেন। মানে দেশের অর্থনৈতিক উন্নয়ন তো একটা শুধুমাত্র সংসদে আলোচনা করে অর্থনৈতিক উন্নয়ন করা যায় না, এগুলো অ্যাকশন প্রোগ্রামের ব্যাপার। কিন্তু সংসদে আপনি আলোচনা চলুক না, সংসদে সংবিধানের সংস্কার নিয়ে আলোচনা চলতেই পারে। এখন সংসদকে সংবিধান সংস্কার সভা হিসেবে ঘোষণা করা, আমি নাগরিক হিসেবে মনে করি যে এই সংসদকে সংবিধান সংস্কার সভা হিসেবে ঘোষণা করার মধ্যে নানান সমস্যা আছে, এবং এটা নিয়ে তো একটু উচ্চ আদালতে মামলা আছে, সুতরাং ওই মামলারও দিকে দেখতে হবে। সুতরাং এটা আপনি হয় সংসদে সমাধান হবে, অথবা উচ্চ আদালতে সমাধান হবে, অথবা রাজনৈতিক দলগুলো বৈঠক করে সমাধান করবেন। বাট এটাকে আমি রাস্তায় নিয়ে যাবেন আবার, সেটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করব। আবুল আলম শহীদ খান, আপনাকে ধন্যবাদ। আমাদের এইবারের প্রশ্নে আমি একটু অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর কাছে আসতে চাই। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপি যতগুলি নিয়োগ দিচ্ছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, ইউজিসি চেয়ারম্যান, বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসক, সেই সব নিয়োগ নিয়ে কথা উঠছে যে বিএনপি এই সংস্কার না মানলেও 31 দফার কথা তো বলছে অনেকবার, কিন্তু তার ধারে কাছ দিয়েও কিন্তু আসলে বিএনপি নাই। বিএনপি হচ্ছে যে তার দলের লোকজন, তার মানে একেবারে লয়াল লোকজনরা এইসব জায়গায় নিয়োগ দিচ্ছে। এটা ভালো নাকি খারাপ, আপনি কি মনে করেন আসলে? না, আমিও মনে করি বিএনপি যে কাজটা 1 মাসের মধ্যে এত দ্রুত গতিতে করতে যাচ্ছে, বা কিছু অলরেডি করে ফেলেছে, যেমন এই যে সিটি কর্পোরেশনে প্রথম একটা নিয়োগ দিল, তো আমরা ভাবলাম যে বোধহয় এটা খুবই সাময়িক, 3 মাস 6 মাস একটা তারিখ তারা দেবে কবে নির্বাচনটা হবে। এরপরে দেখি আরো যেগুলো বাকি আছে সেগুলো তো নিয়োগ দিচ্ছে। এখন জেলা পরিষদে এটা মধ্যে প্রায় 42টা দিয়ে দিচ্ছে। এখন তো মনে হচ্ছে যেন সামনের দিনগুলোতে সমস্ত রাজনৈতিক নেতা কর্মীদেরকে এখানে নিয়োগ দিয়ে দেবে, যারা নির্বাচনে হেরে গেছে তাদেরকেও এনে এখানে নানানভাবে তাদেরকে পদ পদবি দেওয়া হচ্ছে। এর বাইরে যে বিশ্ববিদ্যালয়গুলোতে পুরোপুরি যে নিয়োগটা দিয়েছে, এটা তো অনেকটা দলীয় নিয়োগের মতো হয়ে গেল। অথচ আমরা এগুলো থেকে বের হতে চেয়েছিলাম। গত 17 বছর তো অনেক সমালোচনা করেছি। শেখ হাসিনার সময় যে নিয়োগগুলো হয়েছিল বা যে নির্বাচনগুলো হয়েছিল, বা একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যে উনি ধ্বংস করে দিয়ে গেছে, সেই জায়গা থেকে বেরোতে গেলে তো আমাদের, আপনারা সবসময় বলছেন যে আমরা সংবিধান মেনে চলবো, সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করব, তো সংবিধানে গিয়ে তো নির্দেশনা দেওয়া আছে স্থানীয় পরিষদ এগুলো নির্বাচনের ভিত্তিতে হবে, অধিকতর গণতন্ত্র এখানে থাকবে, জনগণ তার প্রতিনিধি নির্বাচিত করবে, এবং এখানে দলীয় প্রতীক থাকবে না। এই কথাগুলো তো আমরা অতীতে অনেক সমালোচনা করেছি। তো সেই ব্যাপারে তো মনোযোগী হওয়া উচিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একটা মানে শীর্ষ পর্যায়ের নেতা সেখানে এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। আবু আলম শহীদ খান সাহেব এখানে সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন, বিখ্যাত সচিব ছিলেন। হ্যাঁ, সেই সময়ে। তো এগুলো আমাদের অভিজ্ঞতার আলোকে অতীতে যা হয়েছে আমরা সেখানে ফিরতে চাই না। কিন্তু গত 1 মাসে আপনারা যে কাজগুলো করলেন জনাব তারেক রহমানের সরকার, আমরা মনে করি এগুলো খুব শুভ লক্ষণ না। আমরা দ্রুত এখান থেকে বেরোতে চাই, এবং এখানে মেধা সম্পন্ন লোকজন যাচাই বাছাই করে সবকিছু দলের মধ্যে রাখলে পরে কিন্তু এখন আরো একটা ঘটনা ঘটেছে, আপনি দল আর সরকারকে একাকার করে দিচ্ছেন। অথচ গত 17 বছর ধরে আমরা এইসব কথা বলেছি যে দল আর সরকার যদি একাকার হয়ে যায়
তাহলে আপনারা মুখ থুবড়ে পড়বেন। না, কিন্তু অ্যাডভোকেট চৌধুরী এই দল আর সরকার একাকার হয়ে যাওয়া এগুলি খুবই আপনারা ওয়েস্টার্ন পার্সপেক্টিভ থেকে বলেন না? আমাদের দেশে তো দল আর সরকার একাকার হয়েই যাবে, মানে এটার বাইরে কি হবে আসলে? আপনি মানে তারেক সাহেব কি দলকে আর সরকারকে আলাদা করে ফেলবেন? না, এটা নতুন সরকারের জন্য বিরাট চ্যালেঞ্জ। আমরা বলেছিলাম যে যারা সরকারের দায়িত্ব পালন করবে তারা দলের পদবিতে থাকবেন না। এমনকি আমরা বলেছিলাম যিনি সংসদের নেতা হবেন, প্রধানমন্ত্রী হবেন, তিনি দলীয় পদে থাকবেন না। আপনারা এগুলি বলছেন, তো বিরোধী দলের নেতার ক্ষেত্রে কি হবে? উনি বিরোধী দলের জামাতের আমিরও থাকবেন, বিরোধী দলের নেতাও থাকবেন। হ্যাঁ, সেখানেও করতে হবে। ওই কথা তো আপনারা বলেন না, ওই কথা তো আপনারা বলেন না। দলের সংস্কারও চেয়েছি, দলের মধ্যে গণতন্ত্রায়ন এবং দলের পদ পদবি একজনকে বহু পদের মধ্যে ধরে রাখা, আঁকড়ে রাখা, তার পক্ষে তো কাজ করা সহজ না এটা। সুতরাং সেখান থেকে বেরোতে গেলে আপনি গত 1 মাসের দ্রুত গতিতে যেভাবে জনগণের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা সৃষ্টি করেছেন, একইভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জনগণকে মধ্যে দৃশ্যমান হতে হবে যে আপনি অতীতের ধারাবাহিকতায় চলছেন না, আপনার মধ্যে কিছু নতুনত্ব আসছে, দল পরিচালনার ক্ষেত্রে নতুনত্ব দেখাতে হবে। সরকার সামনের দিকে এগোতে, সরকার পরিচালনা তো একটা ধারাবাহিকতার ব্যাপার। তো সেই ধারাবাহিকতার ক্ষেত্রে শেখ হাসিনা সরকার 16 বছর 17 বছরে সকল প্রতিষ্ঠান ধ্বংস করছে, তার সাথে আমি 100% বেশি একমত। কারণ এই কথা আমি সবসময় বলি যে শেখ হাসিনা প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করছে, ভালো কথা। কিন্তু তারপরে যে আমরা একটা অনির্বাচিত অরাজনৈতিক সরকার পেলাম, তারা কি প্রতিষ্ঠানগুলিকে গড়ে তোলার ব্যাপারে সিরিয়াস ছিল? না, তাদের তো এত দায়িত্ব ছিল না এত। কিন্তু তারা তো দিনের পর দিন শুধু পপুলিস্ট কাজগুলোই করছে। কেন করছে? মানে তাদের কারণটা কি? 1.5 বছর সময় নেওয়া উচিত হয় না? এটা তো 3 মাস 6 মাসের মধ্যে নির্বাচন দেওয়া উচিত ছিল, সেটা তো আমরা দাবি করেছিলাম। যাই হোক, সেটা হয় নাই। কিন্তু তারা যে 18 মাসে যে কাজগুলো করেছে, একটা ভঙ্গুর অবস্থার মধ্যে আমাদেরকে রেখে দিয়েছে। তো সেখান থেকে পরিবর্তিত পরিস্থিতিতে কিছু করতে হলে আপনাকে অনেক চিন্তা ভাবনা করে মেধা সম্পন্ন ব্যক্তিদেরকে নিয়ে এসে রাষ্ট্রের কাজে লাগাতে হবে। সবকিছু দলীয় পরিচয় দিয়ে, যেমন বাংলাদেশ ব্যাংকের যে গভর্নরটা করলো, এটা নিয়ে তো অনেক সমালোচনা হচ্ছে, তাই না? আমি জানি না ওনার পারফরমেন্স কি হবে, এটা না করলে তো হইতো। তাহলে এইসব জায়গায় যারা আমাদের দেশে বিশ্বাসযোগ্য মানুষ আছে, মেধা সম্পন্ন মানুষ আছে, তাদেরকে কাজে লাগান। সবকিছু দলীয় পরিচয় করলে তো আবার আগের মতো দলবাজি, দলদাস এগুলো তৈরি হবে। আপনারা এখান থেকে বেরোতে চাই। আপনারা যে সরকার, এটা আমি পরে আপনাকে প্রশ্ন বা আপনি 1-2 লাইনে আপনি বলতে পারেন যে আপনারা আসলে গত সরকারের কাছ থেকে আমাদের যেসব চাওয়া ছিল তার অনেক কিছুই পূরণ হয় না। যেটা আবু আলম শহীদ খান কথা বলছিলেন, তারা বিভিন্ন ধরনের সংস্কারের কথা বলেছেন, কিন্তু সংবিধান সংস্কার ছাড়া এই যে গণমাধ্যমের সংস্কার, নারী নীতির সংস্কার, তারপর হচ্ছে শিক্ষার যে সংস্কার, সচিবালয়ের যে সংস্কার, এর কোনো সংস্কারই এর পরে আর কোনো, যারা সংস্কার কমিশনে ছিল তারা নিজেদেরকে প্রতারিত বোধ করেছেন এমন কথাও বলেছেন প্রকাশ্যে এবং মানে অপ্রকাশ্যে। তো এইটা কেন? মানে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কার স্বার্থ মানে প্রতিভাত করতে চেয়েছিলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জনাব আলী রিয়াজ, মানে এটা কেন? মানে এই সংবিধান সংস্কারের নাম করে জাত, রাষ্ট্র, জাতিকে মানে মানে তাদের কার্যক্রম দেখে তো কেউ যদি বলে, ইভেন জামায়াতের আমিরও যদি বলে আপনারা আমাকে পেঁচে ফেলতে চেয়েছেন, এই কথা তো আমি এখন অস্বীকার করতে পারি না। এবং আপনারা আমাকে একটা মানে এইটা আপনারা কিভাবে দেখেছেন? আপনাদেরই তো বন্ধু, আপনাদেরই তো সরকার, ওইটা আপনি শুরুতে বলছিলেন ওইটা। না, কিন্তু আমরা তাদেরকে বলেছিলাম যে এত সময় নিও না, যত দ্রুত সম্ভব তোমরা নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে। কিন্তু তারা এটা 1.5 বছর কেন, এরা তো আরো 4-5 বছর থাকতে চেয়েছিল, তাই না? অনেকটা চাপে পরেই তারা ফিরে আসছে ওখান থেকে। তারপরেও এই যে এতগুলো কমিশন করে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে, আসলে কোনো ব্যাপারে তারা সিরিয়াস ছিল না। সর্বশেষ আইসা মনে হলো যে শুধু নির্বাচনের ব্যাপারটা সিরিয়াস হয়েছে, আর বাকিগুলো তারা মাঝপথে ফেলে চলে গেছে। আপনি যেমন বললেন যে এতগুলো কমিশন হলো, রিপোর্ট দেওয়া হলো, দেবপ্রিয় ভট্টাচার্যের একটা আর্থিক কমিশন ছিল, সেটা নিয়ে তো কোনো আলোচনাই হইল না। গণমাধ্যম কমিশন, নারী কমিশন, মানে কামাল ভাইরে জিজ্ঞেস করলে, গণমাধ্যম কমিশনের প্রধান ছিল কামাল আহমেদ, উনাকে জিজ্ঞেস করলে উনি প্রায় অন্যদিকে চলে যায়, আর ওনার যখন লেখা হয় তখন উনি লিখছে অনেক সময় মানে না ইফতেখারের জমান, এই যে টিআইবি, উনি তো প্রত্যেক দিনে আলোচনার মধ্যেই ছিল এইসব বিষয় নিয়ে। সুতরাং আমার মনে হয়
হ্যাঁ, সরকার সরকার সব দিক থেকে ব্যর্থ ছিল, শুধুমাত্র একটা গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে তারা যে সম্মানজনকভাবে বিজয় হয়েছে, এটাই আমাদের প্রাপ্তি। আচ্ছা। এর আমাদেরকে এখন রাষ্ট্র সংস্কারও করতে হবে এবং সবকিছু আবার ঢেলে সাজাতে হবে। আমরা যেন অতীতের অভিজ্ঞতার শিক্ষা নিয়ে নতুন পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা যেন করেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছ থেকে সেটা আমরা আশা করব, ওকে দেশের মানুষ আশা ওকে করে। ওকে নির্বাচন গ্রহণযোগ্য বা ভালো নির্বাচনটা নিয়ে হয়তো আমরা যদি সুযোগ থাকে তাহলে আমরা একটু কথা বলবো, কিন্তু আমি জনাব আবু মোহাম্মদ শহীদ খানকে প্রশ্ন করতে চাই। এই প্রশ্নটার মধ্যে আসলে একটু ব্যক্তিগত ব্যাপার আছে। অন্তর্বর্তীকারী সরকারের সময় যারা সমালোচনা করেছেন, মানে আপনিও অন্তর্বর্তী সরকারের সমালোচনা টকশোতে কিছুটা করেছেন বা অনেক সময় করেছেন, আপনাকে মামলার মুখে পড়তে হয়েছে, কারাগারে যেতে হয়েছে। 87 দিন আপনি কারাগারে ছিলেন। আপনাদের দর্শকরা অনেকে জিজ্ঞেস করছেন যে 87 দিন যে আপনি কারাগারে ছিলেন, এইটা নিয়ে আমি প্রশ্ন করব কিনা। প্রশ্নটা এইটা নিয়ে মানে করারই আছে। এই বিএনপি সরকারের 1 মাস হওয়ার কিছুদিন আগে, মানে 1 মাসের শেষ দিকে এসে সাংবাদিক আনিস আলমগীর মুক্তি পেয়েছেন। আমি আনিস আলমগীরের ক্ষেত্রে অভিযোগটা আমি দেখেছি যে পরে সেটা দুর্নীতি দমন কমিশন, তার নামে নাকি টাকা পয়সা, এগুলির আনিস ভাইয়ের সাথে দেখা হইলে বা আনিস ভাইয়ের সাথে যদি কথা কওয়ার সুযোগ হয় আমি তার কাছে জানতে চাই, আপনাকে জানতে চাই মানে আপনার বিরুদ্ধে অভিযোগটা কি ছিল জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান? মানে প্রথমত তো আমাকে ফেসিস্টের দোষর বাসা থেকে নিয়ে যাওয়া হলো ডিবি অফিসে, ওখানে সারা রাত ছিলাম এবং পরের দিন হঠাৎ করে বলা হলো যে আপনাকে চালান করা হলো। তখন আমি জানি না কেন চালান করা হচ্ছে এবং ওইখানকার কোনো কর্মকর্তা আমার সাথে কোনো কথা বলেনি। এখন পর্যন্ত আইইউ সাহেবের সাথেও আমার কোনো কথা হয়নি, দেখা হয়নি। তারপর দেখা গেল যে সন্ত্রাস দমন আইনে একটা মামলা দেওয়া হয়েছে। 71 মঞ্চ একটা সংবিধান নিয়ে আলোচনা করার জন্য, সংবিধান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই বিষয়ে আলোচনা ডেকেছিলেন। ওই আলোচনার সভায় আমি আলোচনা শুনতে গিয়েছিলাম, সেখানে অনেকের থাকার কথা ছিল এটা জেনে। তো সেই সূত্রে ওই 14 জন বা 16 জনের সাথে আমাকে জড়িয়ে দিয়ে একটা মামলা তারা দিলেন এবং সেই মামলায় জামিনযোগ্য অপরাধী হিসেবে আমাকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হলো। সেদিনেই কোনো রিমান্ড চাওয়া হয়নি। তারপর জেলখানায় যেহেতু 87 দিন থাকলাম, পরে হাইকোর্ট উচ্চ আদালত থেকে জামিন পেয়ে মুক্ত হয়েছি। আপনার সঙ্গে সরকারের কারো মানে উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা কারো সাথে আর কখনো কোনো জায়গায় দেখা হয়েছিল যে মানে আপনিও যদি একটু জানতে চাইতেন, কারণ আমি 2-1 উপদেষ্টার কাছে জানতে চেয়েছিলাম যে মানে আপনাকে গ্রেপ্তার করার কারণ কি। আপনার সঙ্গে মঞ্জুরুল ইসলাম পান্না একজন সাংবাদিক আছেন, তাকেও আসলে গ্রেপ্তার করা হয়েছিল, তো এটা কারণটা কি? তো উনারা আমাকে খুব মানে মানে উত্তর দিতে পেরেছেন তা ব্যাপারটা এরকম না। কিন্তু আমি যখন এটা নিয়ে আলোচনা করি তখন কেউ কেউ জানতে চায় আওয়ামী লীগের সময় শেখ হাসিনা যখন এরকম করেছেন তখন কোথায় ছিলেন? ভাই আমরা বাংলাদেশে ছিলাম, এর প্রতিবাদ করেছি, ডিজিটাল ফুটপ্রিন্ট আছে, এটা দেখে নিয়েন আর কি। সুব্রত চৌধুরী অনেকের বিরুদ্ধে মামলা করেছেন, রিট করেছেন। আবু আলম মোহাম্মদ শহীদ খান প্রকাশ্যে অপ্রকাশ্যে যখনই ডাকা হয়েছে তখন বলেছেন। একটু দেখে নিয়েন ভাই আমরা কোথায় ছিলাম, হ্যাঁ একটু সুবিধা হবে। তো আমরা কিন্তু আসলে মানে অন্তত এই যে গ্রেপ্তারের এই ধরন বা পরে মামলা দেওয়ার ধরনে আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি শিক্ষাটা একদম পুরোপুরি নিয়েছেন শেখ হাসিনার থেকে। তিনি শিক্ষক মানুষ, তিনি হয়তো আমাদের থেকে শিক্ষা দিতে পারতেন, কিন্তু তিনি শিক্ষার ক্ষেত্রে তার পূর্বসূরিকেই অনুসরণ করেছেন। আপনার কি মনে হয় মানে একেবারে আমি জানি না অভিযোগপত্রে কি আছে, আপনাকে আসলে কি দেখানো যাবে? 71 মঞ্চতে আপনি এটা শুনতে গেছেন, তার আগে আপনি আপনার বিরুদ্ধে জনতার আদালতের কারিগরদের কি জনতার মঞ্চ, ওইটা অভিযোগপত্রে এইসব কিছু নাই, শুধুমাত্র 71 মঞ্চের বিষয়টা উল্লেখ করা আছে এবং সেখানে যে একটাই এফআইআর, তো ওই এফআইআর বলা হয়েছে যে তারা নাকি ষড়যন্ত্র করেছিল সরকার উৎখাতের। আর ডক্টর ইউনূস কাকে অনুসরণ করেছেন সেটা তো আমি জানি না, বাট ডক্টর ইউনূস এবং তার যে আইন উপদেষ্টা ছিলেন উনি একজন আইনবিদ, উনি এখনো কলাম লিখছেন এবং ওই ওখানে বেশ কয়েকজন আইনবিদ ছিলেন। তো তারা তো জানেন যে গোটা 18 মাসে, এবং সুব্রত দা সবকিছু জানেন যে গত 18 মাসে কত হাজার হাজার মানুষকে না বিনা অপরাধে আমি এটা ভালো সেটা আমি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর কাছে যাই। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আসিফ নজরুল ভাইকে, প্রফেসর আসিফ নজরুলকে আমি অনেকবার এই বিষয়ে কথা জিজ্ঞেস, আমার সুযোগ হয়েছিল যে বাংলাদেশে অ্যাটর্নি জেনারেল যিনি আবার এখন আইনমন্ত্রী, তাকেও এই প্রশ্ন আমার অনেকবার করা। তারা কিন্তু একটা ডিফেন্স এরকম নিছেন যে এই মামলাগুলি কেউ আমরা করি নাই,
এই মামলাগুলি সরকার করে নাই, কারা জানি করছে, মামলাগুলি অ্যাডমিসিবল হয়েছে, আমাদের তো তারপর এটা করছে। আমি একটু এই জিনিসটা একটু আমরা জানতে চাই যে তখন যদি এত মামলা হয়ে থাকে, এখন মানে মানে এটি কেমন, মানে আমাদের বিচারকরাই বা কেমন, যদি অন্য কেউ মামলাও করে থাকে এটা ওনারা নেন কেন, শুনেন কেন, পরে এটার প্রসিড করেন কেন? আমাদের বিচারকরাকে কোনো দিন মানে এমন একটা সময় কি কোনোদিন আসবে না যে উনারা আসলে বিচারক হইতে পারবেন? এত যে আমরা এখানে আপনি ভাগ করলেন আদালত, মানে আমি সেপারেশন অফ জুডিশিয়ারি হ্যাঁ করলেন, তো এত যে করলেন, তো এটা কি? না না, আসলে অধিকাংশ মামলা হচ্ছে প্রতিহিংসামূলক। তারা যতই অস্বীকার করুক তারা করে নাই, হ্যাঁ, বা সরকার করে নাই অনেক সময় বলে তারা, কিন্তু মামলাগুলোকে উৎসাহিত করা হয়েছে, শত শত হাজার হাজার এখানে আসামি করা হয়েছে। এগুলো মামলাগুলো তো গ্রহণযোগ্যতাই নাই এসব কারণে। এই জন্যই আমাদের চাপে তারা বলেছিল যে এগুলো যাচাই বাছাই করে আমরা এই মামলাগুলো থেকে বাদ দিয়ে দেব, কিন্তু সেটা তারা করে দিতে পারে না। এখন আবার সরকার একটা নতুন কমিটি করছে আসাদুজ্জামান আইনমন্ত্রীর নেতৃত্বে, তারা যাচাই বাছাই করে এই সমস্ত ভুয়া মামলাগুলো তারা তুলে ফেলবে। অ্যাডভোকেট চৌধুরী, আমি বিচারকের জায়গাটা থেকে একটু আপনার মন্তব্য শুনতে চাই। বিচারকদেরকে স্বাধীন করা হইলো, বিচারকরা কি এটা আসলে? আরে শোনেন, এখানে তো মব জাস্টিস না, মব ইনজাস্টিস হয়েছে, মবক্রেসি। পুরা বাংলাদেশ 18 মাস মবক্রেসির মধ্যে চলেছে। উচ্চ আদালতে মবক্রেসি হয় নাই, প্রধান বিচারপতি সহ কয়েকজন বিচারপতিকে তো চলে যেতে হলো, অনেকে তো ছুটিতে পাঠিয়ে দিল, এবং জেলা জজ আদালতে এইসব কাণ্ড আমরা দেখেছি। এবং বেইলের প্রশ্নে ছোটখাটো মামলা তো বেইল না দেওয়ার জন্য মব করা হয়েছে। তো এই ধরনের কার্যকলাপকে তারা সরকার অনেক সময় বৈধতা দিয়েছে। তারা বলেছে এগুলো মবক্রেসি, এগুলো হচ্ছে চাপ সৃষ্টি করা। এই চাপের মধ্য দিয়ে গত 18 মাস তারা চালিয়েছে। এই যে আপনাদের যে বন্ধু প্রেস সেক্রেটারি ছিল শফি, হ্যাঁ, তো উনি তো প্রায় মবক্রেসির পক্ষেই কথা বলেছে। এটা তো খুবই, আমি কি বলবো, এটা পুরা বাংলাদেশটাকে তারা প্রায় ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল। এখানে বিচার আচার আইন কানুন আদালত কিচ্ছু ছিল না। এবং এমনকি সেই সময়ে যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন যে আমাদের আসাদুজ্জামান, সেও অনেক সময় কোর্টে গিয়ে নানা রকম ভয়ভীতি প্রদর্শন করেছে জজ সাহেবদের, উচ্চ আদালতের জজ সাহেবদের এই বেল না দেওয়ার বিষয়ে। এবং একইভাবে নিম্ন আদালতেও আইন মন্ত্রণালয় থেকে নানান ভাবে তাদেরকে কন্ট্রোল করা হয়েছে। আবার কোন কোন ক্ষেত্রে অন্যায় অবৈধভাবে অনেকের বেল হয়ে গেছে, সেগুলো আপনারা জানেন। এবং বহু মানে সাংঘাতিক রকমের পিক এন্ড চুজ চলছে। এখন আমার কথা হইলো যে এইরকম মানে পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া এরকম অসৎ লোকের সরকার তো আমি আর জীবনে দেখি নাই। আমি আপনার সাথে আংশিক একমত পোষণ করছি, কারণ এখানে যারা ছিল অধিকাংশই তো আপনার আমার পরিচিত, এবং আমরা আশা করেছিলাম যে তারা অন্তত যে কয় মাস থাকে একটু ভালোভাবে আইনের শাসন সুশাসন এগুলো তারা প্র্যাকটিসের মধ্যে রাখবে। আদিলুর রহমান শুভ্র সারা জীবন সে আন্দোলন করেছে মানবাধিকার বিষয়ে, কিন্তু তার সময়ে যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে প্রতি সময়ে প্রতি মুহূর্তে। আপনি দেখেন আমাদের মানবাধিকার। আরেকটা কথা বলে, এখানে ধর্মীয় সংখ্যালঘুদের উপর যেভাবে আক্রমণ হয়েছে, অত্যাচার হয়েছে, ভাঙচুর হয়েছে, তাদের বাড়িঘর পুরানো হয়েছে, সেগুলোর ব্যাপারে তো সরকার সবসময় অস্বীকার করেছে। আমাদের কোন ঘটনা আমাদের অধিকারের চ্যাম্পিয়নরা সৈয়দা রিজওয়ানা হাসান উনি বলছেন যে বাংলাদেশ মানে একটা সীমা পরিসীমা তো থাকতে হবে, একটা মন্তব্য নাই। এই যে আপনি যেগুলি কথা বললেন সেগুলি না কোনো মন্তব্য নাই, প্রশ্ন করলে জবাব দেয় না, অস্বীকার করে, প্রত্যেকটা কথা অস্বীকার করে। হ্যাঁ, সেটাই তো সমস্যা হয়ে গেছে। এবং আমি বিএনপিকে দেখতে পাচ্ছি যে বিএনপি ওই ধারাবাহিকতায় অগ্রসর যদি হয় বা না হওয়ার তো আমি কোনো কারণ দেখি না। এই খলিলুর রহমান মানে আমাদের এখন বলতে খারাপ লাগে বন্ধু ভাই, কিন্তু ওই এখন আসাদ ভাইয়ের যদি বা জনাব আসাদুজ্জামানের যদি অ্যাটর্নি জেনারেল হয়ে কোর্টে গিয়ে, আমি এই প্রশ্ন তারে করছিলাম কিন্তু উনি বলছে যে না আমি এরকম কোনো কিছু করি নাই। এখন ঘটনা ঘটে যাওয়ার পরে কেউ কেউ তো অস্বীকার করতে পারে, কিন্তু যেটা করে গেছে এটা তো
না ইতিহাসের না, কিন্তু মধ্যে তো কিন্তু এটা কিন্তু যুক্ত আমি হয়ে জানি, কিন্তু জানি আপনি আইনজীবী, আপনি বিচারকদের কিছু হয়তো নাও বলতে পারেন, কিন্তু আমি বিচারকদের জায়গা থেকেও আসলে এই ব্যাপারটা একেবারেই আমি দেখি না। আমি শুনছি যে এক বিচারক আমাকে খুবই আসলেই, মানে যেহেতু আমি কিছুদিন সরকারি চাকরি করছি, আমাকে 2-4 জন লোক চিনে, এক বিচারক কিন্তু বলছে যে উনি নর্থ বেঙ্গলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন, তাকে উইথড্র করে নিয়ে গেছে একজন ছাত্রনেতার অনুরোধে বা সাবেক ছাত্রনেতার অনুরোধে। এগুলো তো হয়েছে। হ্যাঁ, বিচারকরা তো স্বস্তিতে কাজ করতে পারে না। নিম্ন আদালত বলেন, উচ্চ আদালত, সবসময় একটা ভয়ভীতির মধ্যেই ছিল। আর কিছু একটা হলে ওই যে মবের ভয় দেখাতো, সেগুলো তো আমরা খুব কাছে থেকেই দেখেছি। তো এখন এই এই সরকারের আমলে মবক্রেসি তো বলছে শূন্যের কোটায় থাকবে, সালাউদ্দিন সাহেব হোম মিনিস্টার বলছে না, কিন্তু আমরা আশা করব যে আইনের শাসন, সুশাসন, তারপরে আপনার জবাবদিহিতা, এগুলো সুনিশ্চিত করতে হবে। তা না হলে তো সরকার এর পরেই তো ধীরে ধীরে সমালোচনার মুখে পড়ে যাবে। আচ্ছা অ্যাডভোকেট চৌধুরী, আমি একটু জানতে চাই যে প্রফেসর আসিফ নজরুল যে আইনের শাসনটা করতে পারলেন না, ন্যায় বিচারের থাকে এক জায়গায় থাকতে পারলেন না, এটা একদম স্পষ্ট কিন্তু যে উনি পারেন নাই। উনি যেটা পারেন নাই, উনি এখন আমাদের বড় ভাই, বন্ধু বা যেরকমই হোক, উনি এটা নিয়ে মন খারাপ করবেন, কিন্তু উনি পারেন নাই, উনি ফেল করছেন। এখন উনি যেটা ফেল করছেন, এটার কারণ কি? উনি তো আর জীবনে কোনোদিন নির্বাচিত হবেন না, উনাকে আসলে সাংঘাতিকভাবে আক্রমণও করা হয়েছে, ট্রোল করা হয়েছে, মিথ্যা কথা বলা হয়েছে, উনি তো কিছু পাবেন না, তো কিসের আশায় উনি পারেন নাই আসলে? এবং আমার কিন্তু এটা বিশ্বাস না যে উনি খুব চোর। না না না, কিন্তু উনি, ওনার আন্তরিকতার অভাব ছিল না, কিন্তু ওনার কার্যত এমন অবস্থা, মেকানিজম তৈরি ছিল ওখানে। ইউনূস সাহেব বলছিলেন যে আমি সবকিছু রিসেট করে দেব। তার মানে কি? আপনি একদরকে আপনি মুছে ফেলার চেষ্টা করেছিলেন। আপনি জামাতকে ক্ষমতায় আনার জন্য সমস্ত পরিকল্পনা করেছিলেন, তার সাথে তো অনেকে সম্পৃক্ত ছিল। মানে অস্বাভাবিক কতগুলো ঘটনা তারা ঘটাতে চেয়েছিল। যাই হোক, শেষ পর্যন্ত একটা নির্বাচনের মাধ্যমে আমরা না, কিন্তু আপনার এই কথার সাথে আমি কেমনে একমত হবো? আমি তো দেখি যে ইউনূস সাহেবের উপদেষ্টা পতাকা লয়ে গিয়ে আবার পতাকা লয়েই ফেরত আসছে, খলিলুর রহমান। আমি তো দেখি যে ইউনূস সাহেবের অ্যাটর্নি জেনারেল আইসা এখানে আইনমন্ত্রী হয়েছে। আমি কেমনে বুঝবো যে এটা জামাতরে ক্ষমতায় বসাতে চাইছিল? ইউনূস সাহেব তো বিএনপিরই ক্ষমতায় বসাতে চাইছিল, এরকম মনে হয়। বা কে বসবে না বসবে, অ্যাডভোকেট চৌধুরী, আমার আসলে কি মনে হয় আমি বলি, কে বসবে না বসবে, কে কয়টা সিট নিয়ে বসবে আসবে, এগুলি ইউনূস সাহেব একটু ঠিকঠাক করছে বোর্ডের মধ্যে, আমার কাছে এরকম মনে হয়। আচ্ছা, জি, আমার মানে আপনার মন্তব্যের জন্য আমরা নিশ্চয়ই এরপরে আবার আসবো। আমরা একটু দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম, এইটা একটু আপনারা শোনাই, যে সংবিধান সংস্কার পরিষদ সক্রিয় করার দাবি সংসদে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। প্রিয় দর্শক, তাদের অবস্থান যৌক্তিক বলে মনে করেন কিনা? শতকরা ৭৫% দর্শক এটাকে যৌক্তিক মনে করেছেন, শতকরা ২৫% দর্শক মনে করেছেন যে না, এটি যৌক্তিক নয়, যৌক্তিক নয়। এই আমাদেরকে ২১,০০০ ভোট দিয়েছেন। আমাদের একজন দর্শক অনেকগুলি মন্তব্য করেছেন, সে একটা মন্তব্য হচ্ছে এরকম: খালেদ ভাই ছাত্র শিবিরের সাদেক কায়ুম ফরাদ এরা আপনার অনুষ্ঠানে আসে না কেন? উনারা কি আপনাকে বয়কট করেছে নাকি তারা আপনার অনুষ্ঠানকে মূল্যায়ন করে না? বয়কট করেছে বলে মনে হয় না, তাহলে তার জামাতি ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ আমার অনুষ্ঠানে আসতেন না। মূল্যায়ন হয়তো করেন না, তাদের কাছে মনে হয় যে তার চেয়ে অনেক বড় কাজ নিশ্চয়ই তাদের রয়েছে। আমরা একটু যেতে চাই অ্যাডভোকেট আবু আলম শহীদ খান আপনার কাছে, যে বিএনপি নির্বাচনী ইশতেহারের একটা বহুল আলোচিত, বহুল প্রচারিত বিষয় ফ্যামিলি কার্ড ও খাল খনন, সরকারের 1 মাস না হতে এই দুটি বাস্তবায়ন শুরু হয়েছে। এতে তারেক রহমান সরকারের গতিশীলতা প্রমাণিত হচ্ছে। জনগণ কি এগুলি দ্রুতই দেখতে চাচ্ছিল, নাকি আগামী 1-2 মাস সরকারের 100 দিনের মধ্যে হলেও ঠিক ছিল? এটা প্রথমে করার কোনো স্পেশাল কোনো কারণ আছে কিনা? আমাদের একজন অধ্যাপক, আমার নিজের শিক্ষক, উনি একটা বিষয়ে উনি একটু মন্তব্য করেছেন, সেই মন্তব্যটা আমি একটু পড়ে শোনাই। আমি ঠিক শিওর না আমার শিক্ষক আসলে তার নাম উল্লেখ করে এইটা বলতে বলছেন কিনা, কিন্তু আমি মন্তব্যটা বলছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের, বাংলাদেশ ব্যাংক, সিটি কর্পোরেশন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দেওয়া, এগুলির ক্ষেত্রে বিএনপি অতিরিক্ত তাড়াহুড়া করছে কিনা, নাকি এটা 100 দিনের মধ্যে করলে ভালো হতো, এই ব্যাপারটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি। এখন নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড খাল খনন নিয়ে আমরা যদি আপনাদের কাছে একটু শুনতে পারতাম। প্রথমে জনাব আবু আলম শহীদ খান, এটা অতিরিক্ত তাড়াহুড়া করা হচ্ছে কিনা, নাকি ঠিকই আছে?
না না, আমার মনে হয় না অতিরিক্ত তাড়াহুড়া করা হচ্ছে। আপনি সরকারের কাজ তো চলতে হবে, তারা যদি এটা মনে করেন যে তারা শুরু করবেন, ভালো কথা, এবং আমাদেরকে দেখতে হবে যে তারা কতটা এগিয়ে যেতে পারেন। কারণ প্রায় 20,000 কিলোমিটার বা 20,000 মাইল খাল খননের একটা কর্মসূচি আছে, সুতরাং এটা শুরু হলো, 5 বছরে এটা তারা কমপ্লিট করবেন। ফ্যামিলি কার্ড এবং এই যে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক, এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ কাজটা অনেক আগেই শুরু হয়েছে এবং এই কাজটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। সুতরাং আমার মনে হয় না এটাতে তারা তাড়াহুড়া করছেন। বিভিন্ন নিয়োগ নিয়ে অনেক কথা হতে পারে, কথা হবে, কি নিয়োগগুলোতে কারা আসছেন, প্রত্যেকেরই আমরা একটা রাজনৈতিক চরিত্র খুঁজে বের করার চেষ্টা করলে খুঁজে বের করতে পারবো। কিন্তু আমাদের দেখতে হবে যে এই নিয়োগে যারা আসছেন তারা চেয়ারে বসে কাজটা কিভাবে করেন এবং তাদের সেই মেধা এবং যোগ্যতা আছে কিনা, এই সুযোগটা দিতে হবে, এবং সুযোগটা দেওয়ার পরে আমরা তাদেরকে নিয়ে তাড়াহুড়ার মন্তব্য কথাটা করতে কেন পারবো। উঠছে জনাব শহীদ খান? আপনি তো আসলে এলজিআরডি মিনিস্ট্রি চালিয়েছেন, আপনি জানেন যে এইটা আসলে প্রপার তালিকা করা, কারা ফ্যামিলি কার্ডে অগ্রাধিকার পাবে পাবে না, সেইটা কিন্তু আসলে একটু মানে একটু পর্যবেক্ষণের ব্যাপার, একটু নিরীক্ষণের ব্যাপার, এবং সর্বোপরি এইটাতে একটা সাংঘাতিক রকমের সুপারভিশনের ব্যাপার। বিএনপি যখন আসার 3 সপ্তাহের মধ্যে, মানে ক্ষমতা আসার 3 সপ্তাহের মধ্যে থেকে এটা বলে, তখন এটা মনে হয় যে তারা একটা প্রি ডিটারমিন লিস্ট নিয়ে সেখানে এসছে। ওইটা তারা করতে চাইছে কিনা জনাব শহীদ খান? মানে না, ইউ আর দি এক্সপার্ট আমার অ্যাবাউট মনে হয় না। আপনার না মনে না, হয়? আমার মনে হয় না, দি লিস্ট ইজ দেয়ার। একটা গ্রামে কারা কারা দরিদ্র মানুষ আছেন, এই লিস্ট বহু আগে থেকে তৈরি করা আছে। সুতরাং এই লিস্টের যেটা হয় যে আপনি একটা গ্রামের মনে করেন 100 জন দরিদ্র আছে, আপনি 20 জনকে দিবেন, তখন এখানে যে চুজ এন্ড পিকের একটা সুযোগ করে নেয় আমাদের পলিটিক্যাল মাস্টার্স যারা আছে, সেই কারণে তখন একটা বিপত্তি বাধে। কিন্তু আমরা জানি যে আমাদের ওই গ্রামটায় বা ওই মহল্লায় কারা গরিব মানুষ আছেন, কাদের এই কার্ডটা প্রয়োজন। সেখানে যদি আমরা এই যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটাকে দূর করতে পারি, সরিয়ে রাখতে পারি এক পাশে, তাহলে এগুলো করা খুব সহজ এবং এটা করা যাবে। এবং এটা করার মধ্য দিয়ে, এবং মিডিয়া তো আছেই, এখন তো আমাদের সোশ্যাল মিডিয়া এত স্ট্রং যে একেবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত তারা এগুলোকে জনাব আবুল শহীদ খান, অনুসরণ করতে আমি পারবেন। জানি যে বাংলাদেশের দরিদ্রদের লিস্ট আছে, কিন্তু আপনি আসলে এলজিআরডি মিনিস্ট্রিতে মূল দায়িত্ব আপনি আসলে পালন করেছেন, কারণ আপনার মিনিস্টারের চেয়েও আপনাকে অনেক বেশি অ্যাক্টিভ আমরা সে সময় দেখেছি। সৈয়দ আশরাফুল ইসলাম সে সময় ছিলেন। আমি যেটা বলতে চাই যে বাংলাদেশের রাজনীতি, মানে বাংলাদেশের তালিকায় কিন্তু বিএনপির গরিব এবং আওয়ামী লীগের গরিবও আছে। বিএনপির গরিব, আওয়ামী লীগের গরিব, জামাতের গরিব, এবং সেইটা সেইটা মানে ইউপি চেয়ারম্যান ইএনও থেকে শুরু করে ডিসি সাহেব থেকে শুরু করে সবাই এটার মধ্যে আসলে অন্তর্ভুক্ত। তো আপনার কাছে কি মনে হয় এটা করা হয় নাই? মানে বিএনপি গরিবের অগ্রাধিকার, কেউ কেউ আছে একদম নিবিড় গরিব, মানে বিএনপি আওয়ামী লীগ সব আমলেই তারা একটু পাবে, কিন্তু যেটা আসলে চোখে দেখা সেটা হলো বিএনপি গরিব, আওয়ামী লীগ গরিবও আছে। না, এই তো রাজনৈতিক রং তো থাকেই, সেজন্যই বললাম যে 100 জনের কার্ড দরকার। আমি যখন 20 জনকে বা 40 জনকে দিতে পারবো, তখন তো ওই যে পিক এন্ড চুজের একটা পদ্ধতি আমরা বের করে ফেলি, এবং তখন রাজনৈতিক যারা থাকেন ওখানে নেতৃবৃন্দ বা তৃণমূল পর্যায়ে তারা একটা চাপ সৃষ্টি করেন, বা এমপি সাহেবও চাপ সৃষ্টি করতে পারেন। সেইভাবে অনেক সময় এই কাজটা একেবারে সুষ্ঠুভাবে করা যায় না, বাট এটা থেকে বেরিয়ে আসতে হবে। সুব্রতদা যেভাবে বলছেন যে আমাদের অনেক কিছু থেকে বেরিয়ে আসতে হবে, অনেক কিছু, এই যে 18 মাসে যে মবের মুল্লুক ছিল, সেই মবের মুল্লুক থেকে বেরিয়ে আসতে হবে। 18 মাসে যে আইনের শাসন ছিল না, সেই আইনের শাসন এখন কায়েম করতে হবে। মানে সুষ্ঠুভাবে সবকিছু বিচার আচার করতে হবে, দেশটা ঠিক মতো চালানোর চেষ্টা করতে হবে। আইনের চোখে সকলেই সমান, এটা তো শুনছি আমরা। আপনি 50 বছর, 54 বছর, এমনকি পাকিস্তান আমলেও বোধহয় এরকম কথাবার্তা বলতেন যারা লিডারশিপে ছিলেন, যারা চালাতেন, কিন্তু আসলে আইনের চোখে সকলেই সমান হন না। সেই সব জায়গায় আমাদের গুণগত পরিবর্তন করা দরকার, এবং সেই পরিবর্তনটা রাজনৈতিক দলের মধ্য দিয়ে করতে হবে। প্রথমে রাজনৈতিক দলের পরিবর্তন দরকার। আপনি যদি দেশ ঠিক মতো চালাতে চান, দেশকে যদি সামনে এগিয়ে নিতে চান, তাহলে রাজনৈতিক দলের মধ্যে যদি পরিবর্তন আসে, তারাই কিন্তু সবকিছুর মধ্যে পরিবর্তন আনতে পারবেন। আমলা, কামলা, পুলিশ, এই সিভিল সার্ভিস, বিচারক, তারা কিন্তু ওই রাজনৈতিক দল যদি ঠিক থাকে, তারা যদি ঠিক মতো চালান, তাহলে এদেরকে ঠিক মতো ভাবে পরিচালনা করা সম্ভব, এটা আমি মনে করি, আমার অভিজ্ঞতা তাই বলে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অন্য একটা প্রসঙ্গে আসি। বাংলাদেশের রাজনীতিতে অনেক দিন ধরেই মানে ভারতীয় আধিপত্যবাদ একটা ফ্যাক্টর, যদিও এই শব্দ দুইটা পাশাপাশি বসতে শুরু করেছে এই গত 3, 4, 5 বছর ধরে। এইটা আপনি আসলে কিভাবে দেখেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় এটা কিভাবে ছিল, বা এই সরকারের সময় এসে আপনি আসলে কিভাবে দেখেন যে ডক্টর ইউনূস সরকারকে তেমনভাবে ভারত গ্রহণ করতে পারে নাই, সেই জন্য ডক্টর ইউনূস সরকার আসলে ফেল করছে, এই সরকারের দিকে ভারত 2 হাত বাড়ায় দিছে, সেই জন্য লাভ করতেছে? আপনাকে এই প্রশ্ন করতেছি যখন আপনার যেহেতু বাংলা বা সংস্কৃত নাম, আপনাকেও আসলে সরাসরিভাবে এটা নিশ্চয়ই শুনতে হয়, যারা আওয়ামী লীগ
করেন তাদেরও, এবং আপনার শুধু আওয়ামী লীগ না করার কারণে, আপনার শুধু বাংলা নাম হওয়ার কারণে আপনি রয়ের এজেন্ট কিনা, ভারতীয় আধিপত্যবাদের আসল কিরণক কিনা, ডিপ স্টেট কিনা, সেইটাও অনেক প্রশ্ন শুনতে হয়। এইগুলি আপনি কিভাবে ডিল করেন বা আপনি কিভাবে দেখেন? না, আমার তো কোনো সমস্যা হয় না, কারণ ভারত যেখানে আমাদের বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করে, বা বর্ডারে যখন কিলিং হয়, বা একচেটিয়া ব্যবসা করার জন্য তারা যখন সমস্ত রকমের সুযোগ সুবিধা নেয়, তখন তো এগুলোর বিরুদ্ধে তো আমরা কথা বলি। আমরা তো বলি একটা সম্মানজনক সম্পর্ক তাদের সাথে থাকবে, এবং তার স্বার্থটা তারা দেখবে, আমার স্বার্থটা সর্বাগ্রে আমাদের দেখতে হবে। তা আমার আশা করি যে এখানে ভারত বিরোধিতা করে যে রাজনীতি অতীতে চলেছে, হ্যাঁ, সেটা ভবিষ্যতে আর এইভাবে চলতে পারে না, কারণ প্রতিবেশীতে আমরা আর বদলাতে পারবো না, তাকে নিয়েই তো আমাদের চলতে হবে, আর ভারতও আমাদেরকে নিয়েই চলতে হবে। আর তার থেকে বড় কথা, এই যে রোহিঙ্গা সমস্যা একটা আমাদের ঘাড়ে চাপে আসলো, ইউনূস সাহেব তো বলেছিল এবারকার ঈদ তো রোহিঙ্গারা নাকি নিজের দেশে ফিরে গিয়ে ঈদটা করবে, এটা তো ঘুরে বেড়াই। এসব কথাবার্তা বলে আমাদেরকে তো আরো বিভ্রান্তি সৃষ্টি করে গেছে। সুতরাং আমার মনে হয় আমাদের সব রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে, এবং সর্বাগ্রে বাংলাদেশের স্বার্থটা সবার আগে আমাদেরকে ধারণ করতে হবে। সেইভাবে আমরা সমস্ত রাষ্ট্রের সাথে আমরা সম্পর্ক করতে চাই। এখানে বলি যে যে এখন যে মার্কিনীরা যে ওখানে এটা করলো, ইরানে আক্রমণ করে তা হত্যাযজ্ঞ পরিচালিত করছে, এই ব্যাপারে বাংলাদেশটা আরো শক্তভাবে এটা ভূমিকা রাখতে পারতো এবং হত্যাকাণ্ডেরও নিন্দা করতে পারতো। তারা নামকেও আজকে একটা প্রেস নোট দিয়েছে। এটা তো আমার, আপনি সরকারের কথা, অ্যাডভোকেট চৌধুরী, আপনি সরকারের কথা বাদ দেন, আমি জামাতে ইসলামীর যে সেক্রেটারি জেনারেল তাকে জিজ্ঞেস করলাম যে আপনারা যে বিবৃতিটা দিচ্ছেন এটার মধ্যে আমেরিকার নাম নাই কেন? সবার নাম দিতে হবে এমন কোনো কথা নাই। তার মানে কি? তার মানে তো এগুলো তো নতজানো পররাষ্ট্রনীতি আমরা করতেছি আর কি, সরকার এবং বিরোধী দল দুজনেরই, সরকার এবং বিরোধী দল এগুলো হচ্ছে না। না, এটা তো করা যাচ্ছে, হত্যাকাণ্ডের নিন্দা করতে হবে না একটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে? এখনো তারা মেরেই যাচ্ছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট আর তার স্ত্রীকে ধরে নিয়ে ওখানে বিচার করতেছে। বাংলাদেশ এগুলো যদি কথা না বলি, ভবিষ্যতে তো আমাদের উপরে এই আক্রমণটা হবে, তখন তো সারা বিশ্ব আবার চুপ থাকবে। আমেরিকার কংগ্রেসম্যানরা এর চেয়ে বেশি নিন্দা ট্রাম্পের করছে বাংলাদেশের, মানে অনেক বেশি আর কি, মানে এটা মাত্রার মধ্যেই আসে না। আমি শেষ প্রসঙ্গে বা শেষ প্রশ্নে আসি, সেইটা হলো যে জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে দিয়ে আমরা শুরু করবো, অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর কাছে, তারপরে আমরা এটা শুনতে চাইবো যে এই বিষয়টা নিয়ে, এটা আমাদের প্রসঙ্গ হিসেবে শেষ, যদি প্রসঙ্গের অনুসারে কোনো প্রসঙ্গ আসে তাহলে এটা বলতে হবে। এটার নাম হচ্ছে, একটা দর্শকদের একটা মন্তব্য শোনাই, উনার নাম হচ্ছে মিস্টার ট্রাভেলার উইথ হিউম্যানিটি। উনি বলছেন খালেদ মহিউদ্দিন একটা সাংবাদিক হলো নাকি কথা বলার সময় শুধু এ উ বলে, কি বুঝে না কাহিনী। আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ। আমি যে প্রসঙ্গটাতে প্রশ্ন আপনাকে করতে চাই জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, অনেক বছর ধরে বা অনেক সময় ধরে আমার ধারণা এই প্রশ্নটা রয়ে যাবে যে আমরা এই 2026-এর ইলেকশনটা কেমন দেখলাম। ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে প্রশ্ন হবে, ইলেকশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন হবে, ইলেকশনের ভোট কাউন্টিং নিয়ে প্রশ্ন হবে। বলা হবে যে এই ইলেকশনটা কি আসলে জনগণ যা চাইছে সেইটার প্রতিফলন ঘটছে কিনা, এই ইলেকশনটা সুষ্ঠু হয়েছে কিনা মানুষের, নাকি মানে কখন কিরকম হয়। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে আগে আমরা শুনতে চাই। না, ওভারঅল ইমপ্রেশন তো মানুষের হলো যে ইলেকশন মোটামুটি সুষ্ঠু হয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল, এবং মাঝখান দিয়ে তো আমরা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এর কথাবার্তা শুনি। আসলে হয়েছে কি খালেদ, যখনই কোনো ইলেকশন হয় তখন তো আমরা এই ইঞ্জিনিয়ারিং, সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি, মিডিয়া কু, এগুলো বহুদিন ধরে শুনছি। যারাই পরাজিত হয় বা যারাই জিতলেও, মানে পার্টি জিতেছে তিনি নিজে জিতেন নাই, তারাও মনে করেন তাকে হারিয়ে দেওয়া হয়েছে। তো এগুলো তো আইন আদালতে যাচ্ছে, এই কথাগুলো আলোচনা হবে, কিন্তু এই আলোচনাটা বড় আলোচনা না করে আমাদেরকে এখন সংসদ যেটা হয়েছে, যেহেতু আমরা অনেকদিন পরে একটা সংসদ বসছে, সেই সংসদের মধ্য দিয়ে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, সেটা হয়তো আমাদের সকলের জন্য ভালো হবে। আমরা এরপরে আরেকটা ভালো নির্বাচন করব তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, তারপরেরটা আরো ভালো নির্বাচন করব, এইটা আমাদের মোটো হওয়া উচিত। কিন্তু এই যে ইঞ্জিনিয়ারিং, অমুক তমুক, এইসব নানান কথাবার্তা বলে এই ইলেকশনটাকে যদি আমরা প্রশ্নবিদ্ধ করে ফেলি, যদি প্রশ্নবিদ্ধ করতে চাই, অফকোর্স এটা একটা ইনক্লুসিভ নির্বাচন হয়নি, এই ব্যাপারে তো কোনো প্রশ্ন নাই। সুতরাং একটা বড় দল এই নির্বাচনে অংশগ্রহণ করেনি, হ্যাঁ তারা করতে পারেননি,
দেশের 60% মানুষ ভোট দিয়েছেন, সেটা নিয়েও আপনি প্রশ্ন তুলতে পারেন যে এখানেও ভোটটা ঠিক মতো হয়েছে কিনা। বাট ওভারঅল ইমপ্রেশন ইলেকশন হয়েছে, এবং ইলেকশনে মানুষ ভোট দিয়েছে, এবং ইলেকশনের রেজাল্টের পরে মানুষের প্রতিক্রিয়া কিন্তু সাধারণ মানুষের, রাজনৈতিক দলের প্রতিক্রিয়া তো আর সব প্রতিক্রিয়া নয়, সাধারণ মানুষ, সাধারণ ভোটারদের প্রতিক্রিয়া এমন নয় যে তারা প্রতারিত হয়েছেন। ওকে, অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর কাছে একটু জানতে চাইবো যে ইলেকশনটা আসলে কেমন হয়েছে। ইঞ্জিনিয়ারিং, আসলে আমরা আমাদের শব্দাবলিতে নতুন নতুন শব্দ যোগ হয়, সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি, এইবার আসে ইঞ্জিনিয়ারিং, কিন্তু এইবার একটা নতুন স্লোগান শুনলাম, ভোট যার যার গুণাগুন্তি আমার। মানে এইটা এইটা নাকি এইটা আমি শুনছি যে এইটাও একটা চলছে যে, এবং কেন নাহিদ পাশ করলো, কেন নাসির পাশ করলো না, কেন ঢাকায় উমুক জিতলো তমুক জিতলো না, কেন মামুনুল হক ফেইল তো উমুক পাশ, ওরকম নানা ধরনের কথা মানে নানাভাবে শুনছি। এবং আমার কাছে যেটা শোনা সেটা হচ্ছে, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আবার বলি, আমার কাছে যেটা শোনা সেটা হচ্ছে যে যদি কোনো ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে, আসলে হয়তো হয়েছে, সেটা সবাই মিলেঝিলে করছে। মানে আসলে আমি যদি বলি 54 বছরের পরে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন, অত্যন্ত ভালো নির্বাচন হয়েছে, এটার মধ্যেও নানা রকমের কথাবার্তা হচ্ছে, এবং এটা অধিকাংশ ক্ষেত্রে আমি দেখি জামাতিদের পক্ষ থেকে বলা হচ্ছে, কারণ তারা চাইছিল এই নির্বাচনকে আরো ব্যাপকভাবে কলুষিত করা। এবং তার কিছু লক্ষণ আমরা দেখেছি, এই বিকাশে নগদে টাকা দেওয়া, হেলথ কার্ড দেওয়া, নানা রকম উপটোকন দেওয়া, ঘরে ঘরে বোরকা দিয়ে দেওয়া, থ্রি পিস দিয়ে দেওয়া, কিন্তু এগুলো তো অ্যাডভোকেট তারা চৌধুরী, করেছে। অ্যাডভোকেট নগদ চৌধুরী, টাকা। আপনি কি একটু একচোখা মন্তব্য করতেছেন কিনা? এই জিনিসগুলি না, কি নগদ বিএনপি টাকা করে? বিলি। এইগুলি কি বিএনপি করে আর নাই? জামাতে ইসলামী যে হারে 1000 কোটি টাকা নিয়ে মাঠে নেমেছিল, প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে তারা কোটি কোটি টাকার বাজেট ছিল, সুতরাং এত কিছু করার পরও তারা সরকার গঠন করতে পারে নাই। এই জন্যই তারা এখন এত বেশি ইয়ে হয়ে গেছে, হ্যাঁ, নানান ভাবে এখন এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তবে কোন কোন ক্ষেত্রে আমিও মনে করি, হ্যাঁ, জামাতে ইসলামী বিভিন্ন জায়গায় তারা নিজেরাই ইঞ্জিনিয়ারিং করেছে এবং নিজেরাই এগুলো নিয়ে বেশি প্রচার করতেছে। বিএনপির দিক থেকে কিন্তু এত বেশি কথাবার্তা বলা হচ্ছে না। দুই চারটা মামলা হয়েছে, জিতছে তো না না, বিএনপি বিভিন্ন আসনে যে তারাও হেরে গেছে, হ্যাঁ। সেখানে কিন্তু নির্বাচন, সঠিক নির্বাচন করতে পারে নাই, টাকা পয়সা যাচ্ছে তাই তারা এগুলো খরচ করেছে। তো যাই হোক, এখন কিছু মামলা হয়েছে হাইকোর্টের ট্রাইব্যুনালে, আমরা ভবিষ্যতে দেখবো এইসব ব্যাপারে কি হয়। তবে আমার মনে হয় যে ঢালাভাবে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করলে এটা দেশ এবং জাতির জন্য ক্ষতি হবে, এটা করা উচিত না। আমি আগামী দিনে আরো উন্নত মানের নির্বাচন আমরা করতে পারবো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সে লক্ষ্যেই আমরা যেন সবাই হাঁটি। এই প্রশ্নটার একটা লেজ, মানে এই প্রশ্নটারই লেজ না, এটা দর্শকদের পক্ষ থেকে, আমাদের কি বলে গবেষক দলের পক্ষ থেকে এই প্রশ্নটা একটা লেজ। আপনি কি মনে করেন যে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি? এইটা আমরা একটু আবু আলা মোহাম্মদ খানের থেকে শুনে এটা শেষ করবো। আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি? আওয়ামী লীগের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ আদৌ আছে কিনা? আওয়ামী লীগ তো একটা অনেক বড় পার্টি এবং সবচেয়ে পুরানো দল এই দলগুলোর মধ্যে। জামাতের চেয়ে বয়স কম, এটা ঠিক, জামাতের আরো পুরানো দল। এবং আওয়ামী লীগের যে কর্মী সমর্থক আছে, আওয়ামী লীগের যে কর্মী সমর্থক আছে সেটা তো আমরা জানি 40%, কেউ 30%, সবচেয়ে কম বললে 30%-এ নামেন কেউ কেউ। তো সুতরাং আওয়ামী লীগ যদি তাদের রাজনীতিটা ঠিকভাবে করতে চায়, তাদের যে ভুল ভ্রান্তি, সীমাবদ্ধতা, ত্রুটি বিচ্যুতি, একটা আত্মসমালোচনা সেই সব করে আওয়ামী লীগ যদি তার রাজনীতি করতে চায়, আমার মনে হয় যে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সুযোগ আছে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী কি মনে করেন? না না, আওয়ামী লীগ তো এটাকে তো আপনি ধ্বংস করে দিতে পারবেন না, এটা তো তৃণমূলের ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আমার মনে হয় এই বিগত 17 বছর যারা লিডারশিপে ছিল, তাদেরকে জনগণ দেখতে চায় না, নতুন লিডারশিপ আনতে হবে। নতুন হ্যাঁ, লিডারশিপ, ওকে।